পরের টপিকটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস হচ্ছে সার্কিট সলভ করার একটা প্রসেস। আমরা সার্কিট সলভ করার জন্য আগে ওহমের সূত্র পড়েছি, ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার পড়েছি, তারপরে কেসিএল কেভিএল এর একটা নরমাল প্রসেসও আমরা দেখেছি। তো বিশাল জটিল জটিল যে সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলো সলভ করার জন্য খুবই উপযোগী একটা মেথড হচ্ছে মেশ অ্যানালাইসিস। বিজ্ঞানী মেশের নাম অনুযায়ী এই প্রক্রিয়াটাকে বলা হয় মেশ অ্যানালাইসিস প্রক্রিয়া। এখন মেশ অ্যানালাইসিসের সাহায্যে কিভাবে কোনো সার্কিট সলভ করা যায় এই জিনিসটা আমরা আগে একটু দেখব। মেশ অ্যানালাইসিস আমরা ব্যবহার করি কেসিএল এবং কেভিএল সূত্র। অর্থাৎ মেশ অ্যানালাইসিস হচ্ছে কেসিএল এবং কেভিএল এর একটা কম্বাইন্ড প্রক্রিয়া। তার মানে বিজ্ঞানী মেশ সেই কেসিএল সূত্র এবং কেভিএল এই সূত্র অর্থাৎ কারশফ কারেন্ট ল এবং কারশফ ভোল্টেজ ল এই দুইটাকে একত্রিত করে যে একটা আউটপুট দিল সেটার নামই হচ্ছে আসলে মেশ অ্যানালাইসিস। বিজ্ঞানী মেশের নাম অনুযায়ী এটাকে মেশ অ্যানালাইসিস বলা হয়। তো এখন মেশ অ্যানালাইসিস সার্কিট সলভ করার কিছু স্টেপ আছে অর্থাৎ ধাপ আছে। তুমি যদি ধাপগুলো খুব ভালো করে বোঝো তাহলে তুমি মেশ অ্যানালাইসিস দিয়ে সার্কিট সলভ করতেও খুব ভালো পারবা। তো প্রথম দেখো, এখানে দেখো একটা সার্কিট আমি এঁকে রাখছি। এই সার্কিটের নোন কোয়ান্টিটি কি কি দেওয়া আছে? E1 E2 অর্থাৎ এই যে দুই পাশে দুইটা ভোল্টেজ সোর্স তার মান দেওয়া আছে এবং রেজিস্ট্যান্স গুলো দেওয়া আছে R1 R2 R3 R4 R5। এই মানগুলো আমি জানি। সার্কিট সলভ করা মানে যে মানগুলো জানি না সেই মানগুলো বের করা অর্থাৎ আননোন কোয়ান্টিটি বের করা। আননোন কোয়ান্টিটি কি হতে পারে? এই রোধের মধ্য দিয়ে কারেন্ট, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট অর্থাৎ কারেন্টগুলো, এবং হতে পারে এই রোধের অ্যাক্রসে ভোল্টেজ কত, এই রোধের অ্যাক্রসে ভোল্টেজ কত। তার মানে আমি আসলে সার্কিট সলভ করে কারেন্ট বের করতে চাই এবং প্রত্যেকটা রোধের অ্যাক্রসে বিভব পার্থক্যটা বের করতে চাই। কারেন্ট বের করলেই বিভব পার্থক্যটা বের হয়ে যাবে। যদি আমি কারেন্ট বের করতে পারি, মনে করো R1 এর মধ্য দিয়ে কারেন্ট বের করলাম, তাহলে V IR সূত্র দিয়ে R1 এর দুই পাশের ভোল্টেজটাও বের করতে পারি। এখন মেশ অ্যানালাইসিস দিয়ে আমরা কি বের করি? ভোল্টেজ নাকি কারেন্ট? মেশ অ্যানালাইসিস দিয়ে বের করা হচ্ছে কারেন্ট। তাহলে জোর দিতে হবে কারেন্টের উপরে। তো প্রথম ধাপটা হচ্ছে যে সার্কিট তোমার দেওয়া থাকবে সেই সার্কিটের ইন্ডিভিজুয়াল লুপ খুঁজে বের করা। দেখো আমার এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের ইন্ডিভিজুয়াল লুপ কতগুলো আছে সেগুলো খুঁজে বের করতে হবে। তাহলে আমি একটু লিখে ফেলি, সার্কিটের কতগুলো লুপ আছে তা নির্ণয় করা। দেখো তো এই সার্কিটে কতগুলো ইন্ডিভিজুয়াল লুপ আছে? ইন্ডিভিজুয়াল লুপ মানে কি? বদ্ধ বর্তনী। তাহলে দেখো এই হচ্ছে একটা বদ্ধ বর্তনী এবং এই হচ্ছে একটা বদ্ধ বর্তনী। তাহলে আমার কিন্তু এই সার্কিটের জন্য ইন্ডিভিজুয়াল লুপ আছে দুইটা। অনেকে বলতে পারে এই যে পুরাটা মিলেও তো একটা লুপ হয়। হ্যাঁ, এটা লুপ হয়, কিন্তু মেশ লুপ আমরা বলবো না, ওটাকে আমরা মেশ অ্যানালাইসিসের জন্য কাউন্ট করব না। তাহলে মেশ অ্যানালাইসিসের জন্য কাউন্ট করব ইন্ডিভিজুয়াল লুপ, একটা ইন্ডিভিজুয়াল লুপ দুইটা। ঠিক আছে, এবার আসে স্টেপ নম্বর 2। 2 নম্বর স্টেপ হচ্ছে যতগুলো লুপ ততগুলো কারেন্ট নিতে হবে। এখানে আমার লুপ দুইটা, তাহলে কারেন্ট হবে দুইটা। তাহলে একটু লিখি, যতগুলো লুপ ততগুলো কারেন্ট মেনশন করতে হবে। তাহলে আমার এখানে লুপ দুইটা, আমি কারেন্ট মেনশন করতেছি দুইটা। অর্থাৎ এই লুপটাকে আমি মনে করে বললাম যে A লুপ, তাহলে এর কারেন্ট হচ্ছে IA, এবং এই লুপটাকে আমি বললাম B লুপ, এর কারেন্ট হচ্ছে IB। তাহলে যতগুলা লুপ ততগুলা কারেন্ট দিলাম। এবার দেখো আমি এই লুপে KVL ইকুয়েশন লিখবো এবং এই লুপেও KVL ইকুয়েশন লিখবো। তাহলে KVL ইকুয়েশন নিতে গেলে এই IA এবং IB এই কারেন্টের একটা ডিরেকশন দিতে হবে আমার। তো আমরা এবার লুপ কারেন্টগুলোর ডিরেকশন দিব হচ্ছে হয় এন্টি ক্লকওয়াইজ নয়তো ক্লকওয়াইজ। তাহলে আমি একটু লিখে নিই যে লুপ কারেন্টগুলোর ডিরেকশন দিতে হবে, সেটা তুমি ক্লকওয়াইজও দিতে পারো অর এন্টি ক্লকওয়াইজও দিতে পারো। তো এখন আসো আমি এই কোন ভাবে দিব। এই IA যদি আমি ক্লকওয়াইজ দিই তাহলে দিকটা হবে এরকম, IB যদি ক্লকওয়াইজ দিই তাহলে দিকটা হবে এরকম। আর যদি কেউ এন্টি ক্লকওয়াইজ দেয় তাহলে উল্টা দিক, IA দিবে এই দিকে, IB এর ডিরেকশনটা দিবে এই দিকে। এখন তুমি চাইলে I এর ডিরেকশন ক্লকওয়াইজ দিতে পারো, IB ডিরেকশন এন্টি ক্লকওয়াইজও দিতে পারো। অর্থাৎ চাইলে তুমি দুইটাই ক্লকওয়াইজ দিতে পারো, দুইটা এন্টি ক্লকওয়াইজও দিতে পারো, আবার একটা ক্লকওয়াইজ আর একটা এন্টি ক্লকওয়াইজ দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো সার্কিট সলভ করতে গেলে আমরা নিরাপদে সার্কিট সলভ করতে চাই যাতে আমাদের ভুল না হয়। ভুল না হওয়ার জন্য আমার সাজেশন হচ্ছে তুমি দুইটা লুপেই কারেন্টের ডিরেকশনটা একই দিকে দিবা, হয় এন্টি ক্লকওয়াইজ দিবা নয়তো ক্লকওয়াইজ দিবা। তো আমি সার্কিট সলভ করার জন্য একটু কম পারি এবং ভুল হয়, এই কারণে আমি সতর্কতার জন্য সব সময় দুইটা কারেন্টের ডিরেকশনই বা যতগুলো লুপ আসবে সবগুলো লুপের কারেন্টের ডিরেকশনই ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকেই আমি দিব। তাহলে আমি দেখো কারেন্টের ডিরেকশনগুলো দিয়ে দিছি। এবার আসো 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ হচ্ছে এই যে আমার লুপগুলো হইলো, এই লুপগুলোতে এবার KVL ইকুয়েশন লিখতে হবে। তাহলে লুপগুলোতে KVL অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করে ইকুয়েশন লিখতে হবে। 5 নম্বর স্টেপ হচ্ছে আমি এখানে দুইটা লুপ, তাহলে ইকুয়েশন আসবে কয়টা?
দুইটা। তো একটু খেয়াল করো, IA IB আননোন কোয়ান্টিটি কয়টা? আমি যে কারেন্টের মানগুলো বের করতে চাই, কারেন্টের মান দুইটা, IA এবং IB। যতগুলো আননোন কোয়ান্টিটি ততগুলো ইকুয়েশন, তাহলে আমি সলভ করতে পারবো। তাহলে একটা মজার ব্যাপার হচ্ছে, যতগুলো লুপ ততগুলো কারেন্ট ততগুলো ইকুয়েশন, এবং সলভ করলে আমি ততগুলোই আননোন কোয়ান্টিটি পাবো, অর্থাৎ আননোন কারেন্টের মান পাবো। তাহলে একটু লিখে নিই, যতগুলো ইকুয়েশন থাকবে, ইকুয়েশন বা যতগুলো লুপ কারেন্ট হবে ততগুলো। এবারে ইকুয়েশন গুলা সলভ করে আননোন কারেন্টের মানগুলো বের করতে হবে। এই কয়টা ছিল হচ্ছে মেশ অ্যানালাইসিস সলভ করার ধাপ। অর্থাৎ তুমি ধাপে 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 যাবা, দেখবা তুমি একটা সার্কিটের যত জটিল সার্কিট হোক না কেন, তুমি সেই সার্কিট মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করতে পারবা। ওকে, তো আমরা এখন দেখবো একটা সার্কিটে কিভাবে মেশ অ্যানালাইসিস খাটানো যায়। আমরা এবার এই সার্কিটের উপরে মেশ অ্যানালাইসিসের যে টেকনিকগুলো শিখলাম, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে একটা ট্রায়াল দেখবো। তো প্রথমে দেখো, এই যে সার্কিটটা, প্রথম স্টেপ ছিল আমার এই সার্কিট থেকে লুপ খুঁজে বের করা, কতগুলো লুপ আছে, লুপ কাউন্ট করা। তাহলে কতগুলো মেশ লুপ আছে? এই একটা মেশ লুপ ইন্ডিভিজুয়াল লুপ, এই একটা মেশ লুপ ইন্ডিভিজুয়াল লুপ। তাহলে লুপ কয়টা আছে? লুপ হচ্ছে দুইটা। তাহলে লুপ কাউন্ট করে ফেললাম। যতগুলো লুপ হবে কারেন্ট হবে ততগুলো। তাহলে 2 নম্বর স্টেপ ছিল যে যতগুলো লুপ ততগুলো কারেন্ট মেনশন করা, অর্থাৎ প্রত্যেকটা লুপে একটা একটা করে কারেন্ট মেনশন করা। তাহলে আমি দেখো এই লুপে কারেন্ট মেনশন করলাম IA, এবং এই লুপটাতে কারেন্ট মেনশন করলাম IB। কারেন্ট মেনশন করা হয়ে গেছে। 3 নম্বর ধাপটা হচ্ছে, আমি যে কারেন্টগুলো মেনশন করলাম, এই কারেন্টগুলোর এবার দিক দিতে হবে। তাহলে কারেন্টগুলোর দিক দেওয়ার জন্য আমি অ্যান্টি ক্লকওয়াইজও দিতে পারি, ক্লকওয়াইজও দিতে পারি। তাহলে আমি সব সময় দিব হচ্ছে ক্লকওয়াইজ। দুইটা কারেন্টের ডিরেকশন, লুপ ডিরেকশন থাকবে ক্লকওয়াইজ। একটা অ্যান্টি ক্লক, একটা ক্লকওয়াইজ আমরা দিব না, সর্বদা দুইটাই দিব একই দিকে। তাহলে আমি কারেন্টের দিকগুলো দিলাম। তাহলে দিক দেওয়া হলো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হচ্ছে 4 নম্বর ধাপ। আমাদের কি করতে হবে? এই লুপ কারেন্টগুলো মেনশন করার পরে এই লুপগুলোতে এবার কারশফের ভোল্টেজ ল অর্থাৎ কেভিএল অ্যাপ্লাই করতে হবে। এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 নম্বর ধাপ। 4 নম্বর ধাপ কি ছিল? এই যে লুপ কারেন্টগুলো মেনশন করছি, তাদের দিক দিছি, এবার এই লুপগুলোতে আমার কেভিএল এর ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। তো কারশফ ভোল্টেজ ল হচ্ছে সামেশন অফ ভোল্টেজ 0 হবে। তাহলে আমি এই লুপে হেঁটে 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 ঘুরে আসবো পুরোটা, যতগুলো ভোল্টেজ পাবো যোগ করব, যোগ করলে কত হবে? 0 হবে। তাহলে আমরা শুরু করি। দেখো কারেন্টের ডিরেকশন দেওয়া আছে, তাহলে কারেন্ট এই দিক দিয়ে ঘুরতেছে, এই দিক দিয়ে আসতেছে, এই যে এসে প্রথমে আঘাত করতেছে ইয়নের কোথায়? মাইনাসে নাকি প্লাসে? মাইনাস। তাহলে দেখো এই যে এখান থেকে আসলো, এসে পাচ্ছে মাইনাস প্লাস। তাহলে আমি লিখব এ লুপে কেভিএল অ্যাপ্লাই করে পাই মাইনাস E1, মাইনাস E1। এবার এখানে যাও, এর দুই প্রান্তের ভোল্টেজ নিতে হবে। তাহলে এর যখন ভোল্টেজ নিব, এর মধ্যে দিয়ে লুপ কারেন্ট কত? IA। তাহলে এর ভোল্টেজ হবে IA ইনটু R1, IA ইনটু R1। এখন প্লাস নাকি মাইনাস কিভাবে দিব? দেখো এই যে কারেন্ট যাচ্ছে এইদিকে, এই যে এদিকে যাচ্ছে, I এর লুপের কথা চিন্তা করো। তাহলে কারেন্ট যদি এদিকে যায়, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, কারণ কারেন্ট সবসময় প্লাস থেকে মাইনাসে যায়। তাহলে সামনে কি দিব? প্লাস হয়ে গেল। এবার আসে এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে কারেন্ট যাচ্ছে এই যে এইদিকে নিচের দিকে, তাহলে এটা প্লাস, তো এটা মাইনাস। তাহলে আমরা লিখব প্লাস, এর কারেন্ট IA এবং এর রোধ R3, IA ইনটু R3। কিন্তু এখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? তুমি দেখো এই R1 রোধের মধ্যে দিয়ে লুপ কারেন্ট মাত্র একটা, সেটা হচ্ছে IA। দেখো R1 এর মধ্যে শুধুমাত্র IA, অন্য কোনো কারেন্ট নাই। কিন্তু এই R3 এর মধ্যে দিয়ে দুইটা কারেন্ট আছে, দুইটা লুপের আন্ডারে সে আছে। একটা হচ্ছে IA, সেটা হচ্ছে নিচের দিকে নামতেছে, এবং আরেকটা হচ্ছে IB, সেটা উপরের দিকে উঠতেছে। অর্থাৎ R3 এর অ্যাক্রসে কারেন্ট হচ্ছে দুইটা, R3 এর মধ্যে দিয়ে দুইটা কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে আমি শুধুমাত্র IA ইনটু R3 নিলে হবে না। তাহলে দেখো কিভাবে নিব, আমি একটু এখানে পাশে আলাদা করে আঁকি। এইটা মনে করো R3, তাহলে IA সেই কারেন্টটা যাচ্ছে এভাবে নিচের দিকে, এবং IB সেই কারেন্টটা এদিক দিয়ে উপরের দিকে উঠতেছে। তাহলে এখন আমি যদি বলি I3 এর মধ্য দিয়ে নিচের দিকে কতটুকু কারেন্ট যাচ্ছে, নিচের দিকে কে যাচ্ছিল? IA নাকি IB? IA। তাহলে আমি বলতেছি নিচের দিকে, অর্থাৎ I এর দিকে কতটুকু গেছে। তাহলে এটা যদি তুমি বলতে না পারো, তুমি একটু আগে এটা বলো তো। মনে করো এটা হচ্ছে একটা পাইপ, এই পাইপের মধ্যে আমি এদিক থেকে 10 কেজি পানি দিলাম এবং এদিক থেকে 2 কেজি পানি দিলাম। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, বলো তো এই যে 10 কেজির দিকে অর্থাৎ নিচের দিকে কতটুকু পানি গেল, তাহলে কিন্তু তুমি খুব সহজেই বলতে পারবা 10 বিয়োগ 2, 10 বিয়োগ 2 অর্থাৎ 8 কেজি পানি কোন দিকে গেছে? নিচের দিকে। তাহলে এটা যদি বলতে পারো, কেন এটা বলতে পারবা না? তাহলে এটার ক্ষেত্রে কি হবে?
আই এ নিচের দিকে, আইবি উপরের দিকে, তাহলে আমি করতেছি নিচের দিকে কত গেছে, নিচের দিকে গেছে আই এ মাইনাস আইবি। যেমন এখানে তুমি কি করছো 10 বিয়োগ 2, তাহলে এখানে কি হবে আই এ বিয়োগ আইবি। ক্লিয়ার? যদি এমন বলি যে আচ্ছা নিচের দিকে না উপরের দিকে কতটুকু গেছে, এই সার্কিটে দেখো, এই সার্কিটে আমি চাচ্ছি যে উপরের দিকে কতটুকু কারেন্ট গেছে সেটা দেখো। তাহলে খুব সহজ কথা, আগে নিচের দিকে কত গেছিল আই এ মাইনাস আইবি, তাহলে এর বিপরীতটা হবে, তাহলে এর বিপরীতটা হচ্ছে মাইনাস আই এ মাইনাস আইবি, তার মানে আলটিমেটলি কি হচ্ছে আইবি মাইনাস আই। দেখো এভাবে তোমার বোঝার দরকার নেই, তুমি এভাবে বোঝো, এই কারেন্টটা নিচের দিকে আছে আই এ এবং এই কারেন্টটা গেছে উপরের দিকে আইবি, তো আমি চাচ্ছি উপরের দিকে, অর্থাৎ আমি কার দিকে চাচ্ছি আইবির দিকে না, তাহলে যার দিকে চাচ্ছি তারটা থেকে বাকিটা বিয়োগ, এই যে আইবি মাইনাস আইবি। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে মনে রাখার খুব সহজ বুদ্ধি হচ্ছে, আমি যদি এই লুপে থাকি অর্থাৎ আই এর দিকে যাই, আই এর লুপে যদি থাকি তাহলে আই এর থেকে বাকিটা বিয়োগ, আমি যদি আইবি এর লুপে থাকি এই দিকে চাই, আইবি এর দিকে যাই, তাহলে আইবি থেকে বাকিটা বিয়োগ। ক্লিয়ার? তাহলে আমরা এখন এখানে সূত্র তাহলে লিখি, আমি আছি এই লুপের আন্ডারে, তাহলে এই লুপের আন্ডারে এর জন্য কেভিএল ইকুয়েশন লিখবো, তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট আই এ নিচের দিকে আইবি উপরের দিকে, যেহেতু আমি এই লুপে আছি তাহলে এই লুপের জন্য কারেন্ট হবে এটা বিয়োগ এটা, তাহলে আই এ মাইনাস আইবি, তাহলে এখানে হবে R3 আই এ মাইনাস আইবি। এবার এখান থেকে চলে আসো এই যে R4, R4 এর মধ্য দিয়ে দেখো চিন্তা নাই, এর মধ্য দিয়ে অন্য কোনো কারেন্ট নেই, শুধুমাত্র কত আই এ, তাহলে এর জন্য নিব হচ্ছে প্লাস আই এ R4 ইকুয়াল টু 0, কারণ আর কেউ নাই, দেখো সবগুলা অ্যাক্রসে ভোল্টেজ আমি নিয়ে ফেলছি। ওকে, যদি বলি এর জন্য প্লাস মাইনাসের ডিরেকশন, তাহলে দেখো কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে প্লাস থেকে কারেন্ট মাইনাসের দিকে যাচ্ছে। মেশ অ্যানালাইসিস দিয়ে সার্কিট সলভ করার একটা সুবিধা হচ্ছে রোধের আগে সবসময় প্লাস, কারণ তুমি কারেন্টের দিকেই লুপ ঘোরাচ্ছে, যে কারেন্টের দিকে, তাহলে প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস, দেখো কখনো রোধের আগে মাইনাস আসবে না। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। ওকে, এবার আসো বি লুপের ক্ষেত্রে ইকুয়েশনটা লিখবো, বি লুপে কেভিএল অ্যাপ্লাই করে পাই। তাহলে বি লুপে কোথা থেকে শুরু করব, এখান থেকে শুরু করি, R2 থেকে শুরু করি। তাহলে R2 এর মধ্য দিয়ে কারেন্ট কত আইবি, যাচ্ছে কোন দিকে এদিকে, এবং তুমি লুপের দিকেই আছো, তাহলে প্লাস থেকে মাইনাস, এবং রোধের আগে সবসময় প্লাস, তাহলে প্লাস R2 ইনটু আইবি। এরপর এখানে আসার পরে দেখো কাকে পাচ্ছ, এবার এই যে ব্যাটারি প্লাস প্রাপ্তকে পাচ্ছ, যে তুমি এসে আঘাত করতেছো কোথায় প্লাসে, তাহলে প্লাস E2। তারপরে ঘুরে আসো, এটা নেওয়া হয়ে গেছে, এবার এর জন্য নিব প্লাস টু মাইনাস, তাহলে এটা হবে আইবি R5, এর মধ্যে দিয়ে শুধুমাত্র আইবি কারেন্ট যাচ্ছে, অন্য কোনো কারেন্ট যাচ্ছে দেখো আই এ যাচ্ছে না, যাচ্ছে। এবার আসো এর মধ্যে দিয়ে দেখো আইবিও যাচ্ছে আইও যাচ্ছে, আই এ যাচ্ছে নিচের দিকে, আইবি যাচ্ছে উপরের দিকে, তুমি আসো কোন লুপে, এই লুপে আসো, অর্থাৎ উপরের দিকে তুমি যাও, আইবির দিকে যাও, তাহলে আইবি থেকে বাকিটা বিয়োগ হয়ে যাবে, তাহলে আইবি মাইনাস আই এ ইনটু হচ্ছে R3। দেখো সবগুলো নেওয়া হয়েছে, R2 নেওয়া হয়েছে, E2 নেওয়া হয়েছে, R5 নেওয়া হয়েছে, R3 নেওয়া হয়েছে, সবগুলো নেওয়া হয়েছে ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের কেভিএল সূত্র, অর্থাৎ কোন লুপে সামেশন অফ ভোল্টেজ হবে 0। দুইটা লুপ পাইছি, দুইটা লুপে দেখো তো আননোন কোয়ান্টিটি কোনগুলা, আননোন কোয়ান্টিটি হচ্ছে আইএ এবং আইবি, আর সব আমি জানি, তাহলে আননোন কোয়ান্টিটি আইএ এবং আইবি সব জানা আছে, ইকুয়েশন দুইটা, আননোন কোয়ান্টিটি দুইটা। এখন সলভ করব, সলভ করতে পারো তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, তুমি অপনয়ন প্রতিস্থাপন বজ্রগুণন যা খুশি করতে পারো, তোমার সলভ করে জাস্ট মান বের করতে হবে আইএ এবং আইবি। তাহলে আমরা 1 ও 2 সলভ করে আই এর মানটা বের করব বক্স, আইবি এর মানটা বের করব বক্স, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এটা ছিল সর্বশেষ ধাপ। এখন তাহলে আমরা সার্কিট সলভ করতে শুরু করে দিই। তো দেখো এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম মেশ অ্যানালাইসিসের। মেশ অ্যানালাইসিসের সাহায্যে আমরা সার্কিটটা সলভ করব, অর্থাৎ এই সার্কিটের প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্ট এবং ভোল্টেজ বের করব। তো দেখো এই সার্কিটটা কিন্তু আমরা আগেও সলভ করছি, তুমি আগের ভিডিওতে দেখবা কেসিএল কেভিএল এর নরমাল যে সূত্র, নরমাল যে প্রসেসটা, তার সাহায্যে কিন্তু এই সার্কিটটা সলভ করা আছে, কিন্তু এখন আমরা করব এটা মেশ অ্যানালাইসিস দিয়ে। তো আসো মেশ অ্যানালাইসিস দিয়ে করার ধাপ হচ্ছে প্রথমে লুপ কয়টা খুঁজে বের করা। তো আমি দেখতেছি একটা লুপ, দুইটা লুপ, লুপ আমার দুইটা, যতগুলো লুপ থাকবে ততগুলো লুপ কারেন্ট মেনশন করতে হবে। ধরে নিলাম এর কারেন্ট আইএ এবং এই লুপের কারেন্ট হচ্ছে আইবি, কারেন্ট মেনশন করলাম। 3 নম্বর ধাপ ছিল ডিরেকশন দেওয়া। তো আমি সবসময় ডিরেকশন দিব হচ্ছে ক্লকওয়াইজ, এই যে ঘড়ির কাঁটার দিকে। এই যে আমি একটু কম পারি, কম বুঝি, আমার ভুল হয় বেশি, এই কারণে আমি সবসময় একই দিকে এবং ঘড়ির কাঁটার দিকেই ডিরেকশন দিই। ওকে, এবার দেখো এই দুইটা লুপে এবার আমি কেভিএল ইকুয়েশন অ্যাপ্লাই করব। তো আসো লুপ এ এর জন্য কেভিএল অ্যাপ্লাই করে পাই, এই লুপে আছে। তাহলে এই লুপে আমি লুপ ঘুরতেছি এখান থেকে, এই যে এসে প্রথমে পাচ্ছি কাকে মাইনাস প্লাস, তাহলে মাইনাস 28। তারপরে এখানে আসার পরে রোধের আগে সবসময় প্লাস, আমি আর প্লাস মাইনাস বাড়তি করে দিচ্ছি না,
তাহলে 4 এর মধ্যে দিয়ে কারেন্ট কত, কারেন্ট হচ্ছে IA। এবার আসার পরে এখানে আসার পরে +2 এর রোধ 2 কারেন্ট কত, IA। ঠিক আছে বলো তো? না, কারণ এর মধ্যে দিয়ে দুইটা কারেন্ট, দেখো IA নিচের দিকে এবং IB উপরের দিকে। আমি কোন লুপে আছি, এই লুপে আছি, তাহলে ওই লুপটাকে আমার প্রাধান্য দিয়ে লিখতে হবে। তাহলে IA মাইনাস হচ্ছে IB। ওকে, এবার এখান থেকে আসো, আসার পর দেখো আর কেউ আছে নাই, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0। এখন এটাকে আমি একটু সাজিয়ে লিখতে চাই, 4 আর 2 6 IA মাইনাস 2 IB ইকুয়াল টু +28। ওর পাশে গেলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এবার লুপ বি এর জন্য কেভিএল অ্যাপ্লাই করি। তাহলে এই লুপে আসো, কোথা থেকে শুরু করব, তুমি যেখান থেকে খুশি শুরু করতে পারো, মনে করো এখান থেকে শুরু করলাম। তাহলে এই যে এই দিক দিয়ে আসতেছি, এই যে প্রথমে পাচ্ছি কাকে, প্লাস, তাহলে +7 ঘুরে আসার পরে এখানে এটা, তাহলে রোধের আগে সর্বদাই +2। এর মধ্যে যেহেতু আমি এই লুপে আছি, দুইটা কারেন্ট যাচ্ছে IA এবং IB, যেহেতু আমি এই লুপে আছি, এই লুপে থাকার কারণে এই লুপকে প্রাধান্য দিয়ে IB মাইনাস IA, অর্থাৎ আমি উপরের দিকে যাই, তাহলে উপরের দিকে হচ্ছে IB থেকে বাদ কতটুকু, IA। এবার আসো এটা নেওয়া হলো, এবার এখানে এর মধ্যে দিয়ে মাত্র একটা কারেন্ট, সেটা হচ্ছে IB, তাহলে +1 IB ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে যদি আমি সাজায় লিখি, তাহলে সাজায় লিখলে কি দাঁড়াবে, -2 IA প্লাস 2 আর 3 3 IB ইকুয়াল টু -7। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সংখ্যা। আননোন কোয়ান্টিটি দুইটা, দেখো আমরা ইকুয়েশনে পাইছি দুইটা। আননোন কোয়ান্টিটি দুইটা কি কি, IA এবং IB। ইকুয়েশন দুইটা পাইছি, যেহেতু আননোন কোয়ান্টিটি দুইটা, ইকুয়েশন দুইটা সলভ করব, সলভ করে কারেন্টের মান বের করব। কিভাবে সলভ করব, আমি ক্যালকুলেটরে সলভ করব। IA কারেন্টের মান হবে +5 অ্যাম্পিয়ার এবং IB কারেন্টের মান হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখো দুইটা মানই বের হয়ে গেছে। এখন আসো আমি চাচ্ছি প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্ট কত। তাহলে দেখো 4 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে শুধুমাত্র IA। তাহলে 4 ওহম রোধের জন্য কারেন্ট IA, তাহলে সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। 1 ওহম রোধের মধ্যে দিয়ে আসো, 1 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট শুধুমাত্র IB। তাহলে 1 ওহমের জন্য কারেন্ট I, সেটা হচ্ছে IB এর মান কত, 1 অ্যাম্পিয়ার হলো। আরেকটা রোধ কত, 2 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত, 2 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে IA মাইনাস হচ্ছে IB। দেখো এই যে IA মাইনাস হচ্ছে IB। কেউ চাইলে এটাও বলতে পারো যে IB মাইনাস হচ্ছে I, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? তাহলে IA মাইনাস IB করলে 2 ওহম রোধের জন্য কারেন্ট এটা হবে 5 - 1 অর্থাৎ 4 অ্যাম্পিয়ার। প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট বের হয়ে গেল। এখন তুমি প্রত্যেকটা রোধের ভোল্টেজ বের করতে পারবে না? আমি যদি বলি এর ভোল্টেজ কত, তাহলে V IR। তাহলে দেখো 4 ওহমের বিভব V1, তাহলে IR এর কারেন্ট কত, 4 ওহমের জন্য 5, এর রেজিস্ট্যান্স কত, 4, তাহলে 4 গুণ 5, তাহলে 20 ভোল্ট। এভাবে তো সবগুলা রোধের অ্যাক্রসে বিভব বের করা যাবে। ওকে, প্রবলেম 2। তো এই সার্কিটটার দিকে খেয়াল করো, এই সার্কিটের 3টা লুপ, 1 2 3। আগে কিন্তু আমরা 3টা লুপের ম্যাথ করি না, এই প্রথম কিন্তু 3টা লুপের ম্যাথ করতেছি। তো যাই হোক, মেশ অ্যানালাইসিস দিয়ে সার্কিট সলভ করা খুব সহজ। যতই কমপ্লেক্স সার্কিট হোক না কেন, মেশ অ্যানালাইসিস হচ্ছে এমন একটা অস্ত্র, ওই সার্কিটের উপরে ছুঁড়ে মারবা তো সার্কিট সলভ হয়ে যাবে। ওকে, চলো আমরা ট্রাই করি। যেহেতু 3টা লুপ, তাহলে 3টা কারেন্ট দিতে হবে। তাহলে এই লুপের কারেন্ট IA, এই লুপের কারেন্ট বললাম IB এবং এই লুপের কারেন্ট বললাম IC। এখন লুপগুলোর ডিরেকশন দিই, লুপগুলোর ডিরেকশন সব একই দিকে দিব, ক্লকওয়াইজ। এই যে লুপগুলোর ডিরেকশন দিয়ে দিলাম। এখন আমি কেভিএল ইকুয়েশন লিখব। তাহলে প্রথমে আসো এই লুপের জন্য কেভিএল ইকুয়েশন। তাহলে এই লুপের জন্য ঘুরো, এদিক দিয়ে ঘুরে প্রথমে পাচ্ছি কাকে, -12। তারপর এখানে যাওয়ার পরে পাচ্ছি কাকে, +6 ভোল্ট। তারপর এখানে পাচ্ছি কি 3 ওহম, তাহলে 3 এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে IA, তাহলে 3 IA। শুধু IA? একটু ভালো করে দেখো তো। এবার 3 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট দুইটা, এই যে IA আর ওই দিকে যাচ্ছে হচ্ছে IC। তুমি কোন লুপে আছো, এই লুপে, তাহলে এই লুপটাকে প্রাধান্য দিয়ে লিখবা IA মাইনাস বাকিটা হচ্ছে IC। খুবই সহজ। এবার আসো এই রোধের জন্য, এই রোধ কত, 2, তাহলে 2 এর মধ্যে দিয়ে কারেন্ট কত, IA, আর এদিক দিয়ে কারেন্ট কত, IB। তুমি আসো কোন লুপে, এই লুপে, তাহলে ওই লুপকে প্রাধান্য দিয়ে লিখবা IA মাইনাস IB, অর্থাৎ ওই লুপের ডিরেকশনে কারেন্ট যাচ্ছে IA থেকে বাদ বাকিটা IB। দেখো তো সবগুলো নিয়ে ফেলছি কিনা, এই লুপে নিয়ে ফেলছি, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমি এটাকে একটু সাজায় লিখতে চাই, তাহলে সাজায় লিখলে হচ্ছে 5IA মাইনাস 2IB মাইনাস 3IC ইকুয়াল টু হচ্ছে +6।
এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন। এবার বি লুপের জন্য ইকুয়েশন লিখি। বি লুপ হচ্ছে এটা, তাহলে কোথা থেকে শুরু করব? এখান থেকে শুরু করি। এই যে দেখো প্রথমে এসে পাচ্ছি কাকে? প্লাস, তাহলে প্লাস 10, তারপরে এখানে গিয়ে পাইলাম এটাকে, এর জন্য হচ্ছে প্লাস 2। এবার আমি কি লিখবো? এর মধ্যে দিয়ে দুইটা কারেন্ট আইবি এবং আইএ। আমি আছি এবার কোন লুপে? বি লুপে, তাহলে লিখবো আইবি মাইনাস বাকিটা আইএ। ঘুরে আসো এখানে, এবার হচ্ছে প্লাস 2, এর মধ্যে দিয়ে কারেন্ট কত? আইবি এদিকে, আর ওই দিকে যাচ্ছে কারেন্ট কত? আইসি। তাহলে আমি আছি এই লুপে, ওই লুপকে প্রাধান্য দিয়ে লিখবো আইবি মাইনাস আইসি। দেখো সবগুলো নিয়ে ফেলছি ইকুয়াল টু 0। এটাকে যদি আমি সাজায় লিখি তাহলে লিখবো -2IA প্লাস 4IB মাইনাস 2IC ইকুয়াল টু হচ্ছে -10। এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। এবার আসো সি লুপের জন্য, এই উপরের লুপটা। তাহলে এখান থেকে শুরু করি। 4, তার জন্য কারেন্ট কত? তার জন্য কারেন্ট হচ্ছে আইসি। দেখো এই রোধের মধ্যে দিয়ে শুধু একমাত্র কারেন্ট হচ্ছে আইসি, অন্য কোনো কারেন্ট কিন্তু নাই। ঘুরে আসো, এখানে আসার পরে কত ভাবে পাচ্ছ? 2, তাহলে লিখো +2। এই 2 এর মধ্যে দিয়ে আইসি যাচ্ছে এদিকে এবং আইবি যাচ্ছে এদিকে। তুমি আসো কোন লুপে? এই লুপে আসো, তাহলে ওই লুপকে প্রাধান্য দিয়ে লিখবা আইসি মাইনাস বাকিটা হচ্ছে আইবি। ঠিক আছে? আসার পরে এখানে পাইছো 3, তাহলে +3, 3 এর মধ্যে দিয়ে ওই লুপ দিয়ে কারেন্ট যাচ্ছে আইসি এবং এই নিচের লুপ দিয়ে কারেন্ট যাচ্ছে আইএ। তুমি আসো কোন লুপে? উপরের লুপে, সি লুপে। তাহলে সি লুপের জন্য সি লুপকে প্রাধান্য দিয়ে আইসি মাইনাস বাকিটা, তাহলে আইসি মাইনাস আইএ। তারপরে আসো, এটা গেল এই যে মাইনাস প্লাস, তাহলে এখানে প্রথমে এসে এই ভোল্টের কোনটা পাচ্ছ? মাইনাস, তাহলে -6 ইকুয়াল টু কত? 0। বুঝতে পারছো? এখন তাহলে এটাকে আমি একটু সাজায় লিখি। সাজায় লিখলে আমি কি পাচ্ছি? -3IA -2IB প্লাস 9IC ইকুয়াল টু হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের 3 নং ইকুয়েশন। তাহলে দেখো লুপ 3টা, কারেন্ট 3টা, আননোন কোয়ান্টিটি 3টা, ইকুয়েশন 3টা, সলভ করে আমি ওই 3টা মানে পাবো। তাহলে 3টা ইকুয়েশনকে আমি একটু বক্স করি। এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন এবং এইটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। ক্যালকুলেটরে সলভ করে IA তার মান পাচ্ছি 0.75 অ্যাম্পিয়ার, IB এর মান আসতেছে -1.875 অ্যাম্পিয়ার এবং IC এর মান আসতেছে 0.5 অ্যাম্পিয়ার। তো এর মধ্যে দেখো IB এর মানটা মাইনাস আসছে। তো IB এর মানটা মাইনাস আসার অর্থ কি? IB দেখো তো, এটা না IB, আমি কারেন্টের ডিরেকশনটা দিছিলাম এই দিকে, আসলে কারেন্টের ডিরেকশনটা এই দিকে না, কারেন্টের ডিরেকশন তার উল্টা দিকে। তো তোমার পরে আর সার্কিটকে কিন্তু ঠিক করার দরকার নেই যে আমি একটু ঠিক করে দিই যে IB ডিরেকশন ওদিকে না উল্টা দিকে, তো এটার কোনো দরকার নেই। তুমি সার্কিট সলভ করে যে মানগুলো পাবা ওটাই হচ্ছে অ্যানসার। মাইনাস আসার মানে তার কারেন্টটা হচ্ছে বিপরীত দিকে। ওকে, এখন তোমাকে যদি বলা হয় যে প্রত্যেকটা রোধের অ্যাক্রসে ভোল্টেজ বের করো, তাহলে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট এটার সাথে গুণ করে দিবা তার রেজিস্ট্যান্সটা, তাহলে তুমি ভোল্টেজ পেয়ে যাবে। তো এখানে একটা জিনিস দেখাই, যেমন মনে করো এই 4 ওহম এর মধ্যে দিয়ে কারেন্ট কত? তাহলে 4 ওহম এর মধ্যে কারেন্ট আই, এটা দেখো তো কত? এই 4 ওহম এর মধ্যে দিয়ে কত গেছে? শুধুমাত্র আইসি, তাহলে কারেন্টের মান হবে 0.5 অ্যাম্পিয়ার, অর্থাৎ আইসি এর মান। যদি বলি এই 2 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত, তাহলে দেখো 2 ওহমের মধ্যে কারেন্ট এটা হবে, 2 ওহমের মধ্যে দুইটা কারেন্ট, একটা হচ্ছে আইসি আর একটা হচ্ছে আইবি। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে আইসি মাইনাস আইবি অথবা আইবি মাইনাস আইসি, একই কথা, জাস্ট কারো যদি প্লাস আসে তোমার আসবে মাইনাস, এটাই হচ্ছে ঘটনা। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট আমি মনে করো বললাম আইসি মাইনাস হচ্ছে আইবি, তুমি চাইলে আইবি মাইনাস আইসিও বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 0.5 মাইনাস -1.875, তাহলে হবে 2.375 অ্যাম্পিয়ার। ওকে, তো এইভাবে দেখো মেশ অ্যানালিসিসের সাহায্যে অনেক বড় বড় জটিল সার্কিটও সলভ করা যায়। এবার প্রবলেম 3, প্রবলেমটা দেখো, খেয়াল করো, এখানেও 3টা লুপ আছে। তো আগেও আমরা 3টা লুপের ম্যাথ করছি, তো এখানেও 3টা লুপের ম্যাথ পারবো আশা করি। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, দেখো এবার কারেন্টের ডিরেকশনগুলো দেওয়া আছে I1 I2 I3, এই ডিরেকশনেই কিন্তু তোমার কারেন্টগুলো চাইছে। এখন প্রশ্ন হচ্ছে কারেন্টের ডিরেকশন দেওয়া থাকলে আমরা কি করব? কারেন্টের ডিরেকশন দেওয়া থাকলে কারেন্টের ডিরেকশনকে আমরা গ্রাহ্যই করব না, কারেন্টের ডিরেকশনকে আমরা দেখবই না, মনেই করব না যে সার্কিটে কোনো কারেন্টের ডিরেকশন দেওয়া আছে। আবার বলতেছি, মেশ অ্যানালাইসিস দিয়ে যদি সার্কিট সলভ করতে হয়, যদি কারেন্টের ডিরেকশন দেওয়া থাকে, ওই কারেন্টের ডিরেকশন আমরা দেখবই না, ওটাকে একেবারে ডোন্ট কেয়ার, মনেই করব না যে সার্কিটে কারেন্টের ডিরেকশন দেওয়া আছে। তাহলে আমরা মেশ অ্যানালাইসিস দিয়ে সার্কিট সলভ করার ধাপগুলো কি? যতগুলো লুপ, লুপ কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে 3টা লুপে 3টা কারেন্ট দিতে হবে, IA IB IC। এরপরে কারেন্টের ডিরেকশনগুলো দিতে হবে, তাহলে ডিরেকশনগুলো আমি সবসময় দিব ক্লকওয়াইজ, এই যে ক্লকওয়াইজ ডিরেকশনগুলো দিয়ে দিলাম। এবার 3টা লুপে 3টা ইকুয়েশন লিখবো, 3টা ইকুয়েশন সলভ করব, 3টা আননোন কোয়ান্টিটি সলভ করলে কারেন্টের মান IA IB IC বের হয়ে যাবে।
তাহলে আসো প্রথমে আমি এই লুপের জন্য ইকুয়েশনটা লিখি। তো দেখো এই লুপে এই যে ঘুরে আসতেছে, তাহলে এখান থেকে শুরু করলে -80, তারপরে গেলাম এখানে, এখানে যাওয়ার পরে হচ্ছে +20। ফলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? দুইটা, IA আর ওই দেখো উপর থেকে একটা যাচ্ছে IB। তা আমি কোন লুপে আছি? এই লুপে। তাহলে এই লুপটাকে প্রাধান্য দিয়ে লিখবো IA IB। ওকে, এবার আসো এই লুপে 30 এর মধ্যে দিয়ে দুইটা কারেন্ট IA এবং IC। তাহলে আমি দেখবো এই লুপে আছি, তাহলে এই লুপটাকে প্রাধান্য দিয়ে IA IC। ওকে, এবার আসো এখান থেকে এই যে এখানে এর মধ্যে একটা মাত্র কারেন্ট, সেটা হচ্ছে শুধুমাত্র IA = 0। আমি সবগুলো আছে। এখন এটাকে আমি একটু যদি সাজায় লিখি 20 20 আর 30, তাহলে হচ্ছে 70 IA -20 IB -30 IC হচ্ছে +80 ওই পাশে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এটাকে আমি একটু বক্স করে রাখি, এটা আমাদের একটা ইকুয়েশন পেয়ে গেছি। এবার আসো বি লুপের জন্য। তাহলে বি লুপ কোথায় আছে? এটা এখানে ইকুয়েশন লিখি, এই যে এইভাবে ঘুরে আসতেছি, ঘুরে এসে এই যে প্রথমে পাচ্ছি মাইনাস, তাহলে -80, তারপরে হচ্ছে 20, তাহলে 20 এই কারেন্ট দেখবই না, এই i3 মনে করব দেওয়াই নাই, ওগুলো বাদ। তাহলে 20 তার মধ্যে কারেন্ট কত? IB, তাহলে 20 IB। তারপর আসো 30 IB, দেখো এর মধ্যে দিয়ে দুইটা কারেন্ট IB এবং IC এদিকে, তাহলে আমি এই লুপে আছি, এই লুপকে প্রাধান্য দিয়ে IB IC। তারপর আসো এখানে 20 IB IA, সবগুলো নেওয়া হয়ে গেল 0। তাহলে এটাকে আমি একটু সাজায় লিখি, সাজায় লিখলে কি দাঁড়াচ্ছে দেখো, -20 IA +70 IB -30 IC হচ্ছে 80। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। এবার আসো সি লুপের জন্য। তাহলে সি লুপ হচ্ছে আমার এটা, তাহলে কোথা থেকে শুরু করব? এখান থেকে শুরু করি। তাহলে 30 এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে IC IB দুটো, তাহলে আমি এই লুপে আছি, এই লুপকে প্রাধান্য দিয়ে লিখব IC IB। তারপরে আসো 30 এর মধ্যে দিয়ে শুধু একটাই কারেন্ট, সেটা হচ্ছে IC। তারপরে আসো আবার 30 এর মধ্যে দিয়ে আবার দুইটা কারেন্ট, একটা হচ্ছে IC আর একটা হচ্ছে IA। তাহলে আমি IC লুপে আছি, IC IA = 0। এটাকে যদি আমি সাজায় লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, -30 IA -30 IB +90 IC = 0। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা তিনটা ইকুয়েশন পেয়ে গেছি। এবার এই তিনটা ইকুয়েশন সলভ করব ক্যালকুলেটরের সাহায্যে, সলভ করে IA IB IC বের করব। তাহলে ক্যালকুলেটরে সলভ করে 2.66 অ্যাম্পিয়ার 2.66 অ্যাম্পিয়ার 1.77 অ্যাম্পিয়ার। ওকে, এই হচ্ছে আমাদের তিনটা কারেন্টের মান। এখন দেখো উত্তর কিন্তু আমাদের হয়নি, আমাদের কিন্তু যা চাইছে তা কিন্তু আমরা বের করি, আমরা বের করছি IA IB IC, কিন্তু আমাদের চাইছে এবার এই দেখো ডিরেকশন দেওয়া আছে I3 I1 I2 চাইছে। তাহলে এখন আমি কোশ্চেনে যে কারেন্টের ডিরেকশনগুলো দেওয়া আছে সেই কারেন্টের ডিরেকশনগুলোর দিকে তাকাবো। তাহলে আমাদের দেখো প্রথমে I1 আসো, I1 হচ্ছে 30 ওহম রোধের মধ্য দিয়ে নিচের দিকে যাচ্ছে। ওকে, তুমি একটু IC দেখো তো, IC কোন দিকে যাচ্ছে? IC 30 ওহমের মধ্যে কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। তাহলে I1 যা IC ও তাই। তাহলে আমরা বলতে পারি না, অতএব I1 = হচ্ছে IC এবং তার মান হচ্ছে 1.77 অ্যাম্পিয়ার। তাহলে দেখো তো তোমার যে মানটা চাইছিল সেটা তুমি বের করলা, তোমার কিন্তু IC চাইনি, তোমার চাইছে কত? I1। তাহলে তুমি এই যে চিত্র দেখে I1 এর মানটা বের করলে। অনুরূপভাবে আসো I3 চাইছে তোমার, তাহলে তোমার চাইছে হচ্ছে I3, তাহলে তুমি একটু দেখো তো তোমার I3 মানে IA IB IC এর কোনটা? দেখো খেয়াল করো, 20 ওহমের মধ্য দিয়ে I3 যাচ্ছে এদিকে, এই যে এদিকে যাচ্ছে, এই যে IB সেই কারেন্টটাও তো এদিকে যাচ্ছে, তার মানে 20 এর মধ্য দিয়ে I3 যেদিকে যাচ্ছে IB ও সেদিকে যাচ্ছে, তার মানে I3 = হচ্ছে IB। IB এর মান কত? 2.66 অ্যাম্পিয়ার। তাহলে তোমার যেটা চাইছিল সেটা কি তুমি বের করলে না? ওকে, এবার আসো I2 চাইছে, I2 হচ্ছে 20 ওহমের মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে দুইটা, একটা হচ্ছে IB আর একটা হচ্ছে IA। দেখো এই জিনিসটাকে আমি একটু তুলে এখানে আঁকতেছি, এটা হচ্ছে আমাদের 20 ওহম, এর মধ্য দিয়ে আমার চাইছে এদিকে কারেন্ট, সেটা হচ্ছে আমার I2, এর মধ্য দিয়ে একটা কারেন্ট যাচ্ছে এদিকে, সেটা হচ্ছে IB, আর একটা কারেন্ট যাচ্ছে এদিকে, সেটা হচ্ছে IA। তাহলে তোমার যে দিক দিয়ে কারেন্ট যাচ্ছে ওই দিকের মধ্যে কোনটা যাচ্ছে, IA নাকি IB? IA যাচ্ছে। দেখো খেয়াল করো, I2 এদিকে যাচ্ছে, IA ও এদিকে যাচ্ছে, তাহলে এইটা যাচ্ছে এদিকে, তাহলে এটা থেকে বাকিটা বিয়োগ দিয়ে দাও, খুব সহজ কথা।
তাহলে অতএব I2 ইকুয়াল টু হবে I2 এর দিকে যে যাচ্ছে IA নাকি IB I, তাহলে IA থেকে বাদ বাকি বিয়োগ IB। তাহলে I এর মান কত 2.66, IB এর মান কত 2.66, তো এখানে মান কত আসছে 0 অ্যাম্পিয়ার, অর্থাৎ I2 এর মান 0 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই বিষম রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তো যাই হোক আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে কারেন্টটা কিভাবে বের করব। যেমন মনে করো আমি আরেকটা জিনিস একটু দেখাই, যদি আমি বলতাম এই যে 30 ওহম রোধ এর মধ্যে দিয়ে এদিকে যে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বের করো, মনে করো এটাকে আমি বললাম এটা হচ্ছে I4, চাইলাম এক্সট্রা ওয়ান, তাহলে এর মধ্যে দিয়ে আমি দেখবো দুইটা কারেন্ট, একটা হচ্ছে IB যাচ্ছে এদিকে এবং আরেকটা হচ্ছে IC যাচ্ছে এদিকে। তাহলে দেখো তো তুমি যেদিকে যাচ্ছ সেদিকের মধ্যে IC যাচ্ছে নাকি IB যাচ্ছে, IB, দেখো যে এদিকে এদিকে, তাহলে একই দিকে যাচ্ছে কোন IB, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট আমি যদি বলি I4, তাহলে I4 হবে IB মাইনাস হচ্ছে IC। তাহলে এখান থেকে IB এর মান বসাও 2.66, IC এর মান বসাও 1.77, যা আসে সেটা হচ্ছে आंसर। বুঝতে পারছো? তাহলে তোমার যদি কারেন্ট ডিরেকশন দেওয়া থাকে তুমি মেশ অ্যানালাইসিসে তোমার মতো করে সলভ করবে, সলভ করার পরে সার্কিটে আবার ফিরে যাবা, দেখি তো কি চাইছে এবং আমি কি বের করছি। বুঝতে পারছো? এভাবে সার্কিটটাকে সলভ করবে। প্রবলেম 4, এই সার্কিটের দিকে খেয়াল করো। এই সার্কিটটা বুয়েটে আসে একটা প্রবলেম 14-15 সালে। তো সার্কিটটা এভাবে আঁকা ছিল এবং বলতেছে এই যে সার্কিটটা এই অবস্থায় আয়ন I2 এবং I3 এর মান বের করো। তো আয়ন কারেন্ট হচ্ছে দেখো এই যে মেনশন করা আছে, I2 কারেন্টটা মেনশন করা আছে এবং এটা হচ্ছে I3। তো সার্কিটে এই অবস্থায় একটা জিনিস খেয়াল করো, এখানে একটা সুইচ আছে এবং দেখো এখানে কোনো কানেকশন নাই। সুইচ যদি কানেকশন থাকতো তাহলে এইভাবে বুঝাই দিত যে এই যে কানেকশন আছে, এই যে কানেকশন আছে, কিন্তু যখন এইভাবে থাকবে তখন আমাদের বুঝতে হবে কানেকশন নাই, খোলা। তাহলে দেখো যেহেতু এই সার্কিটে কোনো কানেকশন এখানে নাই, তাহলে এই লাইনের মধ্যে দিয়ে বা এই 4 ওহম রোধের মধ্যে দিয়ে কিন্তু কোনো তড়িৎ প্রবাহিত হবে না, মানে এটাকে খুলে ফেলে দাও, এখানে নাই কিছু। তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত না হওয়ার কারণে I3 এর মান কত হয়ে যাবে 0। তাহলে দেখো I3 নির্ণয় করার জন্য কিন্তু কোনো ম্যাথ করার দরকার নেই, I3 এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, I3 হচ্ছে 0 অ্যাম্পিয়ার, এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে এটাকে আমি খুলে ফেলে দিলাম, এই I3 কোনো দরকার নেই সার্কিটে। এবার আসো আমরা আয়ন আর I2 বের করব। এবার তুমি দেখো তো এই লাইন একটা লাইন হয়ে গেছে বা একটা লুপ হয়ে গেছে না? তাহলে যেহেতু একটা লুপ হয়ে গেছে, এই যে আয়ন যাচ্ছে আয়ন যাচ্ছে আয়ন যাচ্ছে, হঠাৎ করে সে কি হয়ে গেল I2, এটা কি হতে পারে? তার মানে এটা আয়ন I2 না, আয়ন আর I2 দুটো সমান, আয়ন সমান সমান I2 ইকুয়াল টু ধরো যে এটা হচ্ছে I, তাহলে লুপ একটা কারেন্ট একটা মেনশন করলেও হবে। তো এটার জন্য তোমার মেশ অ্যানালাইসিস বা খুব কঠিন কিছু তো কিন্তু চিন্তা করার দরকার নেই, একটা লুপ খুব সহজে সার্কিট সলভ করে ফেলবো। একটা লুপে একটা কারেন্ট ঘুরে দাও, একটা কারেন্টের মান হচ্ছে I। তাহলে এবার শুরু করো, এখান থেকে শুরু করো, +12, তারপরে গিয়ে +9, তারপরে গিয়ে +8I, তারপরে গিয়ে +7I ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 8 7 হচ্ছে 15I ইকুয়াল টু হচ্ছে 12 যোগ 9, ওই পাশে গেলে হচ্ছে -21। তাহলে অতএব কারেন্ট I ইকুয়াল টু হবে -21 ডিভাইডেড বাই হচ্ছে 15। তাহলে এই মানটা আসবে 1.4 অ্যাম্পিয়ার। দেখো সামনে কিন্তু একটা মাইনাস, তাহলে কারেন্টের মান কি পাচ্ছি আমরা মাইনাস। তো মাইনাস কারেন্টের মানে কি? মানে হচ্ছে কারেন্টের ডিরেকশন আমি যেদিকে ধরছি কারেন্ট আসলে তার বিপরীত দিকে যাচ্ছে। অর্থাৎ দেখো এখানে আছে -1.4, মান ঠিক আছে 1.4, বাট আমি ডিরেকশনটা ধরছি এইদিকে, কিন্তু আসলে ডিরেকশনটা এদিকে না, তার উল্টা দিকে। তো তোমার পরে আবার এগুলো ঠিকঠাক করে ডিরেকশন দেওয়ার দরকার নেই, তোমার কিন্তু ডিরেকশন দেওয়া অবস্থায় আয়ন চাইছে, তাহলে ডিরেকশন দেওয়া অবস্থায় আয়নের মানই হচ্ছে -1.4 অ্যাম্পিয়ার। তুমি যদি মাতব্বরি করে প্লাস লিখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ সার্কিটে দেওয়া ডিরেকশনে আয়ন হচ্ছে -1.4 এবং সার্কিটের দেওয়া ডিরেকশনে I2 এর মান হচ্ছে -1.4 অ্যাম্পিয়ার এবং I3 কত? I3 হচ্ছে 0 অ্যাম্পিয়ার। দেখো খুব সহজ একটা সার্কিট। এটা কিন্তু আমরা চাইলে ওহমের সূত্র দিয়ে করতে পারি। কিভাবে ওহমের সূত্র দিয়ে করতে পারি? তুমি দেখো এই যে দুইটা ব্যাটারি পরস্পরের সাথে শ্রেণীতে যুক্ত আছে, তাহলে দুইটা ব্যাটারি মিলে আরো বড় একটা ব্যাটারি যেহেতু শ্রেণীতে যুক্ত আছে, তাহলে 12 আর 9 যোগ হয়ে যে বড় ব্যাটারি অর্থাৎ তুল্য যে ব্যাটারিটা আসতেছে কোষের সমবায়ে, সেই তুল্য ব্যাটারির মান হচ্ছে 21 ভোল্ট, অর্থাৎ 12 যোগ 9। এবং তার সাথে রোধ আছে কত? রোধ আছে এখানে এই যে 7 আর 8 শ্রেণীতে, তাহলে 7 ওহম 8 ওহম। তাহলে আমি যদি বলি এখানে কারেন্টের মান কত? কারেন্টের মান হবে 21 ডিভাইডেড বাই 15, অর্থাৎ 1.4 অ্যাম্পিয়ার। ওকে, তো তুমি দেখো কারেন্ট সবসময় কি প্লাস থেকে মাইনাস দিকে যায়, তাহলে এটা প্লাস, এই কারেন্ট আসলে এই কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, এইভাবে এই দিক দিয়ে যাচ্ছে। তো তোমার সার্কিটে কারেন্টের ডিরেকশন দেওয়া ছিল কি তার উল্টাটা, তাহলে তুমি এদিক দিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে 1.4, তাহলে তার উল্টা দিক দিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে -1.4। তো এটা খুবই সহজ একটা সার্কিট, বইতে এই সহজ সহজ ম্যাথগুলাই আসে। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা মেশ অ্যানালাইসিস দিয়ে সার্কিট সলভ করব? সার্কিট সলভ করার তো অনেক প্রক্রিয়া আছে,
ওহমের সূত্র আমরা কাটাইতে পারি, আমরা ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার দিয়ে সার্কিট সলভ করতে পারি, বা কেসিএল কেভিএল এর নরমাল যে আমরা সূত্রটা শিখছি সেটা দিয়েও কিন্তু আমরা সার্কিট সলভ করতে পারি। কিন্তু তারপরও কেন আমরা মেশ অ্যানালাইসিসটা শিখবো বা মেশ অ্যানালাইসিস দিয়ে সার্কিট সলভ করব? মেশ অ্যানালাইসিস হচ্ছে খুবই এফিশিয়েন্ট একটা প্রক্রিয়া। যে কোনো কমপ্লেক্স সার্কিটই মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করা যাবে। যেমন দেখো আমি এখানে বোর্ডে 4টা সার্কিট এঁকে রাখছি। এই সার্কিটগুলো সলভ করতে গেলে কে কোন প্রসেসে যাবে একটু দেখো। মনে করো প্রথমে এই সার্কিটটা খুবই সহজ একটা সার্কিট, এই দুইটা রোধ আছে শ্রেণীতে, তার সাথে এই আছে সমান্তরাল। তাহলে তুমি দেখো এই যে 3টা রোধ এর তুমি তুল্য বের করে ফেলতে পারবা, তোমার ভোল্টেজের মান দেওয়া থাকবে। তাহলে এখান থেকে তুমি কারেন্ট খুব সহজে কারেন্টের মান I = V / R, অর্থাৎ ওহমের সূত্র খাটায় তুমি বের করতে পারবা। তাহলে এই সার্কিটটা সলভ করতে গেলে আমরা ওহমের সূত্র দিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, অনুরূপভাবে পরের সার্কিটটা দেখো, খেয়াল করো। এই পরের সার্কিটের এই 3টা রোধ আছে কি সমান্তরাল, এই 3টার তুল্য করব, এই দুইটা আছে শ্রেণীতে, এই দুইটার তুল্য করব, তারপরে এটার সাথে এটা আবার থাকবে শ্রেণীতে। তাহলে এইভাবে তুল্য রোধ বের করে আবারও I = V / R। তাহলে এটাও কিন্তু আমরা ওহমের সূত্র দিয়ে করতে পারবো, কোনো সমস্যা হবে না। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই সার্কিট বা এই সার্কিটগুলো কিন্তু আমরা ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার দিয়েও সলভ করতে পারি। কিভাবে? এখান থেকে মনে করো আমি কারেন্ট বের করলাম, কারেন্ট বের করার পরে সেই কারেন্ট এখান থেকে এসে এই পথে 3টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, I1 I2 I3। তাহলে যখন আমি এর মধ্য দিয়ে কারেন্ট বের করব, তখন আমি কারেন্ট ডিভাইডার রুল খাটায় কারেন্টগুলো বের করতে পারি। তাহলে দেখো এই উপরের এই সার্কিটটা বা এই সার্কিটটা ওহমের সূত্র দিয়ে হবে, ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার দিয়েও হবে। আচ্ছা, আমরা যদি চাই যে এই দুইটা আমরা কেসিএল কেভিএল বা মেশ অ্যানালাইসিস দিয়ে করব, তাও হবে। এই সার্কিটে 2টা লুপ আছে, তাহলে 2টা লুপে 2টা কারেন্ট নিব, কারেন্ট দিয়ে আমরা সার্কিট সলভ করে ফেলবো মেশ অ্যানালাইসিস দিয়ে। এখানে দেখো কয়টা লুপ আছে, একটা লুপ, 2টা লুপ, 3টা লুপ, 3টা লুপে 3টা কারেন্ট নিব, 3টা কারেন্টে মেশ অ্যানালাইসিস দিয়ে বা কেসিএল কেভিএল এর যে রুলস সেগুলো দিয়ে আমরা সলভ করে ফেলতে পারবো। তাহলে উপরের এই দুইটা সার্কিট ওহমের সূত্র দিয়ে হইলো, কেসিএল কেভিএল দিয়ে হইলো, আবার মেশ অ্যানালাইসিস দিয়ে হইলো, ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার দিয়েও সলভ করা গেল, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি তোমাকে বলি এই সার্কিটটা তুমি একটু ওহমের সূত্র দিয়ে সলভ করো বা ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার দিয়ে সলভ করো, তুমি দেখো পারবা না। কেন পারবা না? ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে দেখো এখানে একটা কোষ, আবার এখানে একটা কোষ। এমন হতো এই কোষটা নাই বা এখানে একটা রোধ আছে, তাহলে তুমি কিন্তু এই সার্কিটটা সলভ করতে পারবা। কিন্তু ঝামেলা লাগাইছে কোথায়? এই কোষ দুইটা দিয়ে, দুই প্রান্তে দুই জায়গায় দুইটা কোষ দিয়ে ঝামেলাটা শুরু হয়েছে। তখন তুমি দেখো এই সার্কিটটা কিন্তু আর ওহমের সূত্র দিয়ে হচ্ছে না, ওহমের সূত্র ব্যর্থ, ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার ব্যর্থ। তাহলে এগুলো দিয়ে সলভ করা যাচ্ছে। প্রক্রিয়া কি? কেসিএল কেভিএল। কেসিএল কেভিএল নরমাল প্রসেস দিয়ে কিন্তু আমরা এটা সলভ করছিলাম। আমরা কেসিএল কেভিএল কি করতাম? কারেন্ট নিতাম। তাহলে দেখো তো এই যে একটা লাইন, এর মধ্যে দিয়ে মনে করো যে এই I1 কারেন্ট, এটা I1, তাহলে এটা হবে I1, এইখানে আসবে। এর মধ্যে দিয়ে কারেন্ট মনে করো I3, তাহলে এই I3 কারেন্ট, এটা হবে I3। আবার দেখো এখানে অন্য একটা লাইন, এর মধ্যে দিয়ে কারেন্ট মনে করো I2, তাহলে এর মধ্যে দিয়ে I2 I2 I2। লুপ কয়টা? ইন্ডিভিজুয়াল লুপ কয়টা? 2টা। তো আমি যদি কেসিএল কেভিএল এর নরমাল প্রসেস দিয়ে করি, তাহলে কারেন্ট কয়টা দেখো তো, খেয়াল করে। I1 I2 আর I3, কয়টা কারেন্ট পাচ্ছি? 3টা। 2টা লুপ, কিন্তু আননোন কোয়ান্টিটি একটা বেশি। তাহলে আমাদের ইকুয়েশন হবে কিন্তু 3টা। এই 3টা ইকুয়েশন সলভ করে আমাদের বের করতে হবে। তো আমরা বের করছি। এবার আসো, যদি এই সার্কিটটা আমরা মেশ অ্যানালাইসিস দিয়ে করতাম, তাহলে কি সুবিধাটা হতো? লুপ কয়টা? 2টা। তাহলে 2টা লুপে 2টা কারেন্ট, IA IB। তাহলে 2টা লুপ, 2টা কারেন্ট, আননোন কোয়ান্টিটি কয়টা? 2টা। তাহলে দেখো আগে আমি যদি কেসিএল কেভিএল এর নরমাল প্রসেস দিয়ে করতাম, তাহলে আননোন কোয়ান্টিটি কিন্তু 3টা ছিল, I1 I2 I3। কিন্তু মেশ অ্যানালাইসিস দিয়ে করলে আননোন কোয়ান্টিটি কয়টা? 2টা। একটা কমে গেল না? তাহলে ইকুয়েশন একটা কম হবে, কম দিয়েও সার্কিট সলভ করা যাবে। তাহলে আমরা কোন প্রসেসে যাব? মেশ অ্যানালাইসিসে না কেসিএল কেভিএল এর নরমাল প্রসেসে? অবশ্যই আমি মেশ অ্যানালাইসিসেই যাব, কারণ আননোন কোয়ান্টিটি আমার একটা কমে গেছে। এই সার্কিটের ক্ষেত্রে খেয়াল করো, এখানে কয়টা লুপ? 3টা লুপ। তাহলে আমি যদি মেশ অ্যানালাইসিস দিয়ে করি, তাহলে আননোন কোয়ান্টিটি বা কারেন্ট আসবে, লুপ কারেন্ট আসবে 3টা, IA IB IC। আননোন কোয়ান্টিটি 3টা, তাহলে ইকুয়েশন আসবে 3টা। কিন্তু যদি এইটা আমরা চাইতাম যেটা আমরা কেসিএল কেভিএল এর নরমাল প্রসেস দিয়ে করব, তাহলে দেখো কি ঘটনা ঘটতো। এই হচ্ছে একটা লাইন, তাহলে এখান থেকে মনে করো কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা হচ্ছে I1, এই যে এই কারেন্ট গেল I1। তারপর এখানে একটা কারেন্ট, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I2। তারপর এখানে আরেকটা কারেন্ট, এটা হচ্ছে I3। তারপর এখানে একটা কারেন্ট, এটা হচ্ছে I4। এই লাইনে একটা কারেন্ট, এটা হচ্ছে I5। এই লাইনে একটা কারেন্ট, এটা হচ্ছে I6 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 এই। তাহলে দেখো তো লুপ কয়টা? 3টা। কিন্তু যদি কেসিএল কেভিএল এর সূত্র দিয়ে করা হয়, তাহলে আননোন কোয়ান্টিটি I1 I2 I3 I4 I5 I6, 6টা। তাহলে তোমার 6টা ইকুয়েশন বের করা নিয়ে আসা লাগবে। কিন্তু যদি আমরা মেশ অ্যানালাইসিস দিয়ে করি, তাহলে কিন্তু IA IB IC 3টা আননোন কোয়ান্টিটি, 3টা ইকুয়েশন দিয়ে হবে। তাহলে এবার তোমাকেই যদি আমি প্রশ্ন করি তুমি কোন প্রসেসে যাবা, অবশ্যই তুমি বলবা মেশ অ্যানালাইসিসেই যাবা।
এবং মেশ অ্যানালাইসিস হচ্ছে সেই মুখ্য মনস্ট্র, যতগুলো সার্কিট সলভ করার যে প্রসেস আছে সবগুলোর বাপ। তাহলে চেষ্টা করবা মেশ অ্যানালাইসিস দিয়ে সার্কিট সলভ করার, ভুল হওয়ার সম্ভাবনাও কম এবং খুব কম সময়ে উত্তর চলে আসবে। তোমাদের হোমওয়ার্ক হবে, দেখবা এই ভিডিওর আগে যে ভিডিওটা আছে সেখানে 4টা প্রবলেম সলভ করা আছে। ওই 4টা প্রবলেম আমরা কেসিএল কেবিএল এর নরমাল প্রসেসে করছিলাম। তোমাদের কাজ হবে ওই 4টা প্রবলেম সলভ করবা তোমরা মেশ অ্যানালিসিস মেথডে। এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক।